একটা মেয়ে যে বড় হয়েছিল স্বাধীনতার লড়াইয়ের আগুনের মধ্যে। ছোটবেলা থেকেই দেখেছে ব্রিটিশ শাসনের অত্যাচার, আর সেই আগুনই একদিন তাকে বানিয়ে দেয় ভারতের সবচেয়ে শক্তিশালী নেতাদের একজন। কিন্তু ক্ষমতার চূড়ায় ওঠার পর তার কিছু সিদ্ধান্ত পুরো দেশকে কাঁপিয়ে দেয়। গণতন্ত্র থমকে দাঁড়ায়, মানুষ ভয় পেতে শুরু করে নিজের কণ্ঠস্বর তুলতে। কে ছিলেন তিনি? একজন দেশের রক্ষক নাকি এক কঠোর শাসক? এই গল্পটা শুধু একজন প্রধানমন্ত্রীর নয়, এই গল্পটা ইন্দিরা গান্ধীর, যার জীবন আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্য আর বিতর্কের মধ্যে বন্দী। ইন্দিরা গান্ধী 1917 সালের 19 নভেম্বর ব্রিটিশ ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন, বর্তমানে প্রয়াগরাজ। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই তিনি এমন একটি পরিবারে বড় হয়েছেন যেখানে রাজনীতি, স্বাধীনতা সংগ্রাম এবং দেশের ভবিষ্যৎ নিয়ে প্রতিদিন আলোচনা হতো। তার শৈশব ছিল সাধারণ কোনো শিশুর মতো নয়। যখন অন্য বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত, তখন ইন্দিরা দেখছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম, স্বাধীনতা আন্দোলনের নেতাদের যাতায়াত, গ্রেপ্তার, মিছিল সবকিছু খুব কাছ থেকে। এই পরিবেশ তার মানসিক গঠনে গভীর প্রভাব ফেলে। খুব অল্প বয়সেই তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হন এবং স্বাধীনতা আন্দোলনে নিজস্বভাবে অংশ নেওয়ার চেষ্টা করেন। তিনি শিশুদের নিয়ে একটি ছোট সংগঠন গড়ে তোলেন, যার নাম ছিল ভানর সেনা। এই দলটি মূলত বার্তা আদান প্রদান, গোপন তথ্যে পৌঁছে দেওয়া এবং আন্দোলনের কাছে সহায়তা করত। ছোট বয়সের নেতৃত্ব, সংগঠন এবং দায়িত্ববোধ, এই গুণগুলো তার মধ্যে গড়ে উঠতে শুরু করে। ইন্দিরা গান্ধীর শিক্ষা জীবনও ছিল বৈচিত্র্যময় ও প্রভাবশালী। তিনি প্রথমে পড়াশোনা করেন শান্তিনিকেতনে, যা প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের মুক্ত ও সৃজনশীল পরিবেশ তার চিন্তাভাবনায় গভীর ছাপ ফেলে। এখানে তিনি শুধু পাঠ্যপুস্তক নয়, সংস্কৃতি, শিল্প এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে নতুনভাবে শিখেছিলেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে যান এবং সোমারভিল কলেজ, অক্সফোর্ডে পড়াশোনা করেন। অক্সফোর্ডে থাকাকালীন তিনি বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিভিন্ন দেশের চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। এই আন্তর্জাতিক অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গিকে অনেক বিস্তৃত করে তোলে। তবে দেশের প্রতি তার টান সবসময় ছিল প্রবল। স্বাধীনতা আন্দোলনে যখন তীব্র হয়ে উঠছিল, তখন তিনি বিদেশে না থেকে ভারতে ফিরে আসেন। এখানে এসে তিনি আবারও স্বাধীনতা সংগ্রামের পরিবেশে যুক্ত হন এবং ধীরে ধীরে নিজেকে একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে শুরু করেন। 1942 সাল, দেশ তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উত্তাল। সেই সময় তিনি বিবাহ করেন ফিরোজ গান্ধীকে। এই সম্পর্ক প্রথম থেকে খুব সহজ ছিল না। রাজনৈতিক ব্যস্ততা, ব্যক্তিত্বের পার্থক্য এবং জনজীবনের চাপ সবকিছু মিলিয়ে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হতে শুরু করে। তবু এই সম্পর্ক থেকেই জন্ম নেয় দুই সন্তান, রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধী, যারা পরবর্তীকালে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু একজন মা হিসেবে তার জীবন ছিল না শান্ত বা নিরাপদ। রাজনীতির ঝড় যেন সবসময় তার পরিবারকে ঘিরে রেখেছিল। স্বামী ফিরোজ গান্ধীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এবং 1960 সালে তার মৃত্যু ইন্দিরার জীবনে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। এরপর তিনি প্রায় একাই নিজের সন্তানদের বড় করেন, কিন্তু রাজনৈতিক দায়িত্বের কারণে সেই সম্পর্ক সবসময় স্বাভাবিক থাকতে পারেনি। সবচেয়ে বড় আঘাত আসে পরে, যখন তার প্রিয় পুত্র সঞ্জয় গান্ধী এক বিমান দুর্ঘটনায় মারা যান। এই ঘটনা ইন্দিরা গান্ধীকে ভেতর থেকে ভেঙে দেয়। আর একদিকে রাজীব গান্ধীকে তিনি রাজনীতিতে আনতে বাধ্য হন, যা পরে তার নিজের জীবনের জন্য এক ট্র্যাজিক পরিণতির দিকে এগিয়ে যায়। এইসব ব্যক্তিগত ক্ষতি তাকে আরো কঠোর, আরো সংযত এবং কখনো কখনো আরো একাকী করে তোলে। এই ব্যক্তিগত সংগ্রামের সমান্তরালেই চলছিল তার রাজনৈতিক উত্থান। 1959 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন, একটি পদ যা তাকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যদিও অনেকেই তখন মনে করতেন তিনি শুধুই তার পিতা জওহরলাল নেহরু নামের কারণে এই অবস্থানে পৌঁছেছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের দক্ষতা প্রমাণ করতে শুরু করেন। পরে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে কাজ করেন, যেখানে তিনি গণমাধ্যম ও জনমত নিয়ন্ত্রণ গুরুত্ব খুব কাছ থেকে বুঝতে শেখেন। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার রাজনৈতিক কৌশলের একটা বড় অস্ত্র হয়ে ওঠে। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যুর পর কংগ্রেসের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। অনেক প্রবীণ নেতা তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন, কারণ তারা ভেবেছিল ইন্দিরা গান্ধী সহজেই নিয়ন্ত্রণযোগ্য হবেন, একজন নরম এবং দুর্বল নেতা হবেন। তাকে তখন ব্যঙ্গ করে গুঙ্গি গুড়িয়া বলেও ডাকা হতো, কিন্তু এই ধারণাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। ক্ষমতায় আসার পর ধীরে ধীরে ইন্দিরা গান্ধী নিজের শক্তি দেখাতে শুরু করেন। তিনি দলের ভেতরে বিরোধীদের চ্যালেঞ্জ করেন, নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং একসময় কংগ্রেসের পুরনো শক্তিশালী গোষ্ঠীকে ভেঙে দেন। তিনি আর কারো ছায়া নন, নিজেই হয়ে ওঠেন ক্ষমতার কেন্দ্র। এই পুরো যাত্রাটা ছিল এক নারীর, যিনি ব্যক্তিগত জীবনে হারিয়েছিলেন অনেক কিছু, কিন্তু সেই হারানোর মধ্যেই তৈরি করেছেন এক কঠিন, দৃঢ় এবং প্রায় অপ্রতিরোধ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। ইন্দিরা গান্ধী গল্প তাই শুধু একজন প্রধানমন্ত্রী হওয়ার গল্প নয়, এটা এক মানুষ কিভাবে বারবার ভেঙে পড়ে আবার নিজেকে নতুন করে গড়ে তোলে সেই গল্প। তিনি ক্ষমতায় আসার পর ভারতকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। তার শাসনামলে 1969 সালে ব্যাংক জাতীয়করণ একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করা হয়। একইভাবে রাজপরিবারগুলোর জন্য দেওয়া প্রিভি পার্স বাতিল করে তিনি এক ধরনের সামাজিক সমতা প্রতিষ্ঠার চেষ্টা করেন। তবে তার নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা আসে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে। সেই সময় তার দৃঢ় এবং কৌশলগত সিদ্ধান্তের ফলে ভারত শুধু সামরিক জয়লাভ করে না, বরং একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়, বাংলাদেশ।
এই ঘটনার পর তিনি বিশ্বমঞ্চে এক শক্তিশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন, কিন্তু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় শুরু হয় 1975 সালে। সেই সময় তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এই সময় নাগরিক স্বাধীনতা স্থগিত হয়ে যায়, সংবাদপত্রের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করা হয় এবং বিরোধী দলে বহু নেতাকে গ্রেপ্তার করা হয়। এই সময়কাল তার জনপ্রিয়তা এবং গণতান্ত্রিক ভাবমূর্তিকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে এবং আজও এটি তার কেরিয়ারের সবচেয়ে সমালোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই সিদ্ধান্তের ফলাফল তিনি খুব দ্রুতই অনুভব করেন। 1977 সালের নির্বাচনে তিনি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হন এবং তীব্র সমালোচনার মুখে পড়েন। অনেকেই ভেবেছিলেন তার রাজনৈতিক জীবন হয়তো এখানেই শেষ, কিন্তু ইতিহাসে কিছু নেতার গল্প এখানেই শেষ হয় না। সব বাধা অতিক্রম করে ইন্দিরা গান্ধী আবারও ফিরে আসেন। 1980 সালে তিনি পুনরায় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। এই প্রত্যাবর্তনের প্রমাণ করেন তার রাজনৈতিক দক্ষতা এবং জনসমর্থন কতটা গভীর। ইন্দিরা গান্ধীর জীবন তাই শুধু সাফল্যের গল্প নয়, এটি ক্ষমতা, বিতর্ক, পতন এবং পুনরুত্থানের এক জটিল ও নাটকীয় ইতিহাস, যা আজও ভারতীয় রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। 1984 সালে ভারতের ইতিহাসে অন্যতম বিতর্কিত এবং বেদনাদায়ক সিদ্ধান্তগুলোর একটি নেন ইন্দিরা গান্ধী। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত পবিত্র গোল্ডেন টেম্পলে তখন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা আশ্রয় নিয়েছিল। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল। এই অবস্থায় ইন্দিরা গান্ধী অপারেশন ব্লাস্টার চালানোর নির্দেশ দেন। ভারতীয় সেনাবাহিনীকে পাঠানো হয় মন্দির প্রাঙ্গণে। উদ্দেশ্য ছিল জঙ্গিদের সরিয়ে দেওয়া, কিন্তু এই সিদ্ধান্ত ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পবিত্র ধর্মীয় স্থানে সামরিক অভিযান চালানোর কারণে সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আঘাতের সৃষ্টি হয়। বহু মানুষের প্রাণহানি ঘটে এবং এই ঘটনা ভারতের রাজনীতিকে গভীর বিভাজন তৈরি করে। এই ঘটনা কয়েক মাস পরেই আসে মর্মান্তিক পরিণতি। 1984 সালের 31শে অক্টোবর নিজেরই 2 দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, যারা তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তারাই প্রতিশোধের বশে এই হত্যাকাণ্ড ঘটায়, যা গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। তার মৃত্যুর পর ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিখ বিরোধী সহিংসতা বহু নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয়। দেশ জুড়ে আতঙ্ক, শোক এবং অস্থিরতা নেমে আসে। আন্তর্জাতিক মহলে ওই ঘটনা গভীরভাবে নাড়া দেয়। একজন শক্তিশালী প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তা বলের মধ্যেই নিহত হয়েছেন। এটা ছিল অকল্পনীয়। ইন্দিরা গান্ধী ভারতের ইতিহাসে এক অত্যন্ত শক্তিশালী কিন্তু একই সঙ্গে বিতর্কিত নেত্রী হিসাবে স্মরণীয় হয়ে আছেন। তাকে অনেকেই ভারতের আয়রন লেডি বলে ডাকেন, কারণ তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দৃঢ়তা এবং কঠোর নেতৃত্বের জন্য। তার শাসনামলে ভারত আন্তর্জাতিক মঞ্চে শক্ত অবস্থান তৈরি করে, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু একই সঙ্গে তার কিছু সিদ্ধান্ত, বিশেষ করে জরুরি অবস্থা এবং অপারেশন ব্লাস্টার, তাকে স্বৈরাচারী বলে সমালোচনার মুখে ফেলে। তাই ইন্দিরা গান্ধীর উত্তরাধিকার একমুখী নয়। তিনি এমন শক্তিশালী নেতৃত্বের প্রতি, তেমনি বিতর্ক এবং কঠোর সিদ্ধান্তেরও প্রতি। ইতিহাস তাকে শুধু একজন নেতা হিসেবে নয়, বরং এমন একজন ব্যক্তিত্ব হিসেবে মনে রাখে যিনি ভারতের রাজনৈতিক ভবিষ্যৎকে গভীরভাবে বদলে দিয়েছিলেন, কিন্তু যার পথ চলা ছিল সংঘাত, সাহস এবং কঠিন সিদ্ধান্তে ভরা। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই দেখতে। আশা করি ভালো লাগবে।